এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদের জন্ম বৃদ্ধিতে এবং মানব কল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস নির্ধারণ করা হয়েছে। সুধীমণ্ডলী, প্রত্যেক জীবন্ত সত্তার জন্য মাটি অপরিহার্য। এটি আমাদের খাদ্য উৎপাদনের মৌলিক উপাদান, গাছপালা ও প্রাণীর জীবনে ধারণে অবিচ্ছেদ্য অঙ্গ। মাটি ও পানি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যা ছাড়া জীবন ও জীবিকা ও সভ্যতা টিকে থাকা অসম্ভব। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে মাটির প্রতি মানুষের অবহেলা, অবাধ উজাড় এবং পরিবেশগত পরিবর্তনের ফলে মাটির স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। নদীমাতৃক এবং কৃষি নির্ভর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতি মূলত কৃষি ও মাটি কেন্দ্রিক। আয়তনে ছোট, ঘনবসতি এবং ক্রমবর্ধমান জনসংখ্যায় দেশ হওয়া সত্ত্বেও নানাবিধ প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলা করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ আজ দানাদার খাদ্যে উদ্বৃত্ত দেশ হিসাবে সুনাম অর্জন করেছে। এর মূল কারণ হল আমাদের দেশের সোনাফলা উর্বর মাটি এবং কৃষিখাতে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং আমার প্রিয় কৃষক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা, চাষের জমির উপযুক্ত ব্যবহার, অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার থেকে বিরত থাকা। মানুষের খাদ্য পুষ্টি নিরাপত্তার জন্য মাটি গুরুত্বপূর্ণ অপরিসীম। বাংলাদেশে বিভিন্ন প্রকার মৃত্তিকা অবক্ষয়ের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বাংলাদেশে ফসল চাষের নিবিড়তা 1.9, যা বৈশ্বিক বিবেচনায় অনেক বেশি। আরেকটি লক্ষণীয় বিষয় হলো অধিকাংশ জমিতে আধুনিক ও হাইব্রিড ফসলের জাত চাষ করা হচ্ছে, যার ফলে মাটির স্বাস্থ্য এবং জীবী বৈচিত্র্য এবং পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। দেশের একদিকে যেমন জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তেমনইভাবে অপরদিকে শিল্পায়ন, নগরায়ন, বাড়িঘর, রাস্তাঘাট নির্মাণসহ নানা কারণে কমছে কৃষি জমি। জলবায়ু পরিবর্তন এক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে ফসল চাষের নিবিড়তা বৃদ্ধি ও টেকসই মাটি ব্যবস্থাপনার অভাব কমছে মাটির উর্বরতা। সুধীমণ্ডলী, নদী ভাঙ্গনের পাশাপাশি পাহাড়ি মাটির ক্ষয়ের কারণে কৃষি ও মানুষের বসতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে প্রবাহ কমে যাওয়ায় খুলনা যশোর অঞ্চলে লবণাক্ততার অনুপ্রবেশের ফলে নূতন নূতন লবণাক্ত কৃষি জমি নানা মাত্রায় লবণাক্ত আক্রান্ত হচ্ছে। লবণাক্ত পানি অনুপ্রবেশের কারণে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এটা প্রমাণিত যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা, বৃষ্টিপাত ধারণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তিত হচ্ছে, যা কৃষির জন্য হুমকি স্বরূপ। আধুনিক কৃষিতে যোগ হয়েছে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল। বাড়তি ফসল উৎপাদনের ফলে মাটির উপর চাপ পড়ছে। বাংলাদেশে এখন খরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে উত্তরণের ক্রান্তিকাল অতিক্রম করছে, যেখানে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে উৎপাদন সক্ষমতা প্রমাণের পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যের গুণগত বাজার রাখা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশ এখন সমবায় ভিত্তিক চাষাবাদ হচ্ছে, যান্ত্রিকরণের মাধ্যমে কৃষি বাণিজ্যকরণ করা হচ্ছে, সাহায্য কৃষিতে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ আর্থিক উন্নয়ন সহায়তা। পুষ্টিকর নিরাপত্তা খাদ্য উৎপাদনের জন্য নেওয়া হচ্ছে নানা ধরনের প্রকল্প। এই সকল কার্যক্রমের সাফল্য নির্ভর করে মাটি এবং সুস্বাস্থ্যের উপর। যেহেতু ক্রমাগতভাবে আমাদের জনসংখ্যা বাড়ছে এবং আবাদি জমির পরিমাণ কমছে, তাই উন্নত জাত ফসল নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে অধিক খাদ্য উৎপাদনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মাটির প্রতি যত্নশীল না হলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। মাটির উর্বরতা উৎপাদনশীলতা বজায় রেখে অধিক ফসল উৎপাদন করতে হবে। মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার পরিহার করে সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে মাটির সুস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করতে হবে। সুধীমণ্ডলী,
কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ সার। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ফাও 2021 সালের তথ্য অনুযায়ী বছরে গড়ে প্রতি হেক্টর জমিতে 384 কেজি সার ব্যবহার করা হয়, যেখানে পার্শ্ববর্তী দেশ ব্যবহার করে তার প্রায় অর্ধেক 193 কেজি। বিষয়টি নিয়ে আমাদের বিজ্ঞানীদের ভাববার অবকাশ আছে বলে আমি মনে করি। শিল্পায়নের নামে যাতে উর্বর কৃষি জমি অকৃষি খাতে চলে না যায় সেদিকেও বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। আমরা প্রতি বছর সার খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে আসছি, যার বরাদ্দের শর্তে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই ভর্তুকি কতদিন চলমান রাখা সম্ভব তাও ভাবনার বিষয়। কিভাবে রাসায়নিক সারের ব্যবহার কমানো যায় সে সম্পর্কে গবেষণা জোরদার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জল সঞ্চয় এবং বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা, বনভূমি রক্ষা ও নূতন বনায়ন করা, যথাযথ গবেষণার মাধ্যমে প্রাকৃতিক মাটির পদ্ধতি অবলম্বন করা, মাটির সঠিক ব্যবহার ও পুনর্ব্যবহার নিশ্চিত করার প্রতি আপনাদের কৃষিবিদদের অধিকতর যত্নবান হওয়া প্রয়োজন। সুধীমণ্ডলী, বাংলাদেশ কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। আমাদের মোট শ্রমশক্তির একটা বিশাল অংশ, প্রায় 40% মানুষ এই কৃষিতে নিয়োজিত। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের থিওরি 3-0 এর উপর আলোকপাত করা যায়। 3-0 হলো 1 শূন্য দারিদ্র্য, 2 শূন্য বেকারত্ব, 3 শূন্য কার্বন নির্গমন। এই তিনটি বিষয় নিশ্চিত করতে পারলে কেবল বিশ্বই টেকসই উন্নয়ন সম্ভব। এই 3-0 মধ্যে অন্যতম হলো শূন্য বেকারত্ব, সেটি নিশ্চিতই অবশ্যই এবং কৃষিক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কেননা দেশের কৃষির উপর নির্ভরশীল 70% মানুষের মুখে হাসি ফোটাতে না পারলে সত্যিকার বৈষম্যমুক্ত সামগ্রিক অর্থনীতি উন্নয়ন করা সম্ভব নয়। এগুলি সবই আমাকে লিখে দিয়েছে আমাদের কৃষি মন্ত্রণালয়। এখন হলো আমার কথা আপনাদের কাছে। এখন আমার একটু থামেন। এখন আমার কথা হলো, এই যে আমরা এত কিছু আলোচনা করছি, এই আলোচনাটা যার কাছে পৌঁছানো দরকার, যে আমার কৃষক ভাই, তার কাছে পৌঁছাতে হবে। তা না হলে এই প্রতি বছর 5 তারিখে এই ফ্যান ফেয়ার করে আলোচনা করার কোনো সার্থকতা নেই। তাই এটা শুধু পারেন কিন্তু আপনারাই জানেন। আমাদের গবেষক উনি বলছেন আলোচনায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মৃত্তিকা, এটার ক্ষেত্রে কি পরিমাণ সার কোথায় ব্যবহার করতে হবে, এটা যদি আপনারা এখানে শুধু টবে রিসার্চ করলে হবে না, কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা যে পৌঁছাচ্ছেন না আমি তা বলবো না, যে আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা স্বাধীনতার পর আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, জমির সংখ্যা ছিল এর চেয়েও বেশি। আর এখন আমাদের জনসংখ্যা প্রায় 17.5 থেকে 18 কোটি। কৃষি জমির সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। তারপরেও কিন্তু আপনারা সবাই মোটামুটি খাওয়াই রাখতেছেন এবং আমরা বলবো ধানে আমরা মোটামুটি একটা সেলফ সাফিসিয়েন্ট। কিন্তু আমাদের অনেক জায়গায় আছে যে এনে রিসার্চ করার কোনো